নমস্কার, যতন খুলুম খা। শুনলাম এবারে নির্বাচনে পশ্চিম ত্রিপুরাতে ভূতেরাও ভোট দিয়েছে। একজন দুইজন না, ভালো সংখ্যক ভূত এসে এবার ভোট দিয়েছে বিভিন্ন পোলিং স্টেশনে, একাধিক পোলিং স্টেশনে। ভূতেরা গণতন্ত্রের প্রতি যে এত বেশি আস্থাশীল, ভূতেদের যে নির্বাচনী ব্যবস্থা, রাজনৈতিক দলগুলি ক্যান্ডিডেটদের প্রতি এত সমর্থন, এটা ধারণার বাইরে ছিল। কিন্তু এবারে নির্বাচনে পশ্চিম ত্রিপুরার বিভিন্ন কেন্দ্রে, একাধিক কেন্দ্রে অন্ততপক্ষে, সংবাদ মাধ্যমের প্রকাশিত সংবাদ অনুযায়ী ভূতেরা, অর্থাৎ মৃত ব্যক্তি যাদের অস্তিত্ব নেই বলে আমরা জানি, তারা এসে ভোট দিয়েছেন। হতে পারে কেউ জন্মের আগে এসে ভোট দিয়ে গেছেন, হতে পারে কেউ মৃত্যুর পরে এসে ভোট দিয়ে গেছেন, কিন্তু যাদের অস্তিত্ব আমরা আমাদের সমাজ ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থা স্বীকার করে না, তারা ভোট দিয়েছে। এবং তারা ভোট দিতে পেরেছে। এই ব্যবস্থা কে করে দিয়েছে? এই ব্যবস্থা ডেফিনেটলি নির্বাচনের কাজে দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী আধিকারিকরা, ইলেকশন অফিসিয়ালরা, বা আরও বৃহত্তরভাবে বললে নির্বাচন কমিশন করে দিয়েছে। কারণ নির্বাচন কমিশনই তো একমাত্র এটা নির্ধারণ করে কে ভোট দিতে পারবে, কে ভোট দিতে পারবে না। সুতরাং কেউ যদি ভোট দিতে না পারে, তাহলে তার জন্য যেমন নির্বাচন কমিশনকে জবাব দিতে হয়, কেউ ভোট দিতে পারলে তার কৃতিত্ব তো নির্বাচন কমিশনকে দিতে হয়, তাই না? তো সুতরাং নির্বাচন কমিশনের সহযোগিতা নিয়ে বেশ ভালো সংখ্যক ভোট এবার পশ্চিম ত্রিপুরার বা ত্রিপুরা পশ্চিম কেন্দ্রে ভোট দিয়েছে। যে সমস্ত আধিকারিকরা, নির্বাচনের কাজে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা বিভিন্ন স্তরের, সর্বোচ্চ থেকে সর্বনিম্ন স্তর পর্যন্ত যারা এই কৃতিত্বের অধিকারী, তাদেরকে ভারতরত্ন বা কোনো ধরনের পুরস্কার তাদের দেওয়ার ব্যবস্থা রয়েছে কিনা আমি জানি না, বা যদি দেওয়ার ব্যবস্থা থাকে তাহলে তাদেরকে দেওয়া যেতে পারে। কারণ তারা গণতন্ত্রকে এত এক্সপ্যান্ড করেছেন, এত ব্যক্তি তারা দিয়েছেন যে শুধুমাত্র যে নির্ধারিত ভোটার, যারা ভোটার লিস্টে যাদের নাম আছে, শুধু তারাই ভোট দিতে পারবে, এত সংকীর্ণ মনা তারা না। তারা এটাকে আরও, এর পরিধি আরও বিস্তৃত করেছেন। এর বাইরে থাকা ব্যক্তি তো বলা যায় না, কারণ যাদের অস্তিত্ব নেই তাদের তো আর ব্যক্তি বলি না আমরা, তারাও ভোট দিয়েছে আর কি। তো সংবাদপত্রে যে সংবাদ বেরিয়েছে, সেই সংবাদ থেকে যে তথ্যগুলো আমরা পেলাম, তাতে মোহনপুর বিধানসভা কেন্দ্রের পার্ট 38 নম্বর পার্টে 451 জন ভোটারের মধ্যে, মোট ভোটার 451 জন, তারা তো সবাই ভোট দিয়েছেন হিসাব অনুযায়ী। আরও অতিরিক্ত 41টি বেশি ভোট পড়েছে, মোট 492টি ভোট পড়েছে। হিসাবে সংবাদ মাধ্যমে দেখানো হয়েছে 109%, অর্থাৎ 100% পর্যন্ত ভোটই তো সাধারণত আমাদের দেশে হয় না, কোথাওই প্রায় হয় না। একজন ভোটার থাকলে তিনি ভোট দিলে 100% বলা যায়, দুইজন থাকলে দুইজন দিলে 100% বলা যায়, কিন্তু নর্মালি 100% হয় না। এবারেও তো দেখা গেছে আপনার প্রথম দফার নির্বাচনে সারা দেশে ভোট কম পড়েছে, গত 2019 সালের নির্বাচনের সঙ্গে তুলনা করলে। তো এইবার 100% তো দিয়েইছে এই পার্ট নাম্বারে, উল্টো 41 জন বেশি দিয়েছে। মজলিশপুর বিধানসভা কেন্দ্রে পার্ট নাম্বার 44, সংবাদ মাধ্যম থেকে নেওয়া তথ্য বলছি, মোট ভোটার 545, পোলিং বুথ এবং অন্যান্য মিলিয়ে মোট ভোট পড়েছে 574টি, অর্থাৎ 105% ভোট পড়েছে এবং 29টি ভোট বেশি পড়েছে। গণতন্ত্র কত উৎসবের মেজাজে হয়েছে, কত উৎসবের মেজাজে ভোট হয়েছে, যে এই সংখ্যা দেখলে পরে বোঝা যায়। একটা সংখ্যাই তো যথেষ্ট, আমি একাধিক সংখ্যা বলছি। যেখানে যে শুধু মানুষ কেন দেবে, মানুষ ছাড়া অন্যান্যরাও কি ভোট দেওয়ার অধিকারী না? তাদের অধিকারকেও স্বীকার করা হয়েছে। খয়েরপুরের একটি ভোট কেন্দ্রে, 44 নম্বর ভোট কেন্দ্রে মোট ভোটার 1290। এখানে বলা হচ্ছে সংবাদ মাধ্যমে যে মোট ভোটের চেয়ে 2টি ভোট বেশি পড়েছে, অর্থাৎ 1292, অর্থাৎ এখানে 100% থেকে বেশি ভোট পড়েছে। এই যে 3টি তথ্য যথেষ্ট, তিনটি তথ্য এটা বোঝার জন্য যে নির্বাচনটা কেমন হয়েছে।
100% ভোটই পড়ে না আমাদের দেশের অধিকাংশ পোলিং স্টেশনে, যেখানে অধিকাংশ রাজ্যে 100% তো কি 60% ভোট পড়ার 60% 65% ভোট পড়ার জন্য সারাদিন চলে যায়। ইলেকশন অফিসিয়ালরা হাপিত্তেশ করতে করতে অপেক্ষা করেন, চাতক পাখির মতন অপেক্ষা করতে থাকেন আরও বেশি কখন মানে আরও বেশি ভোটার আসবে, ভোট দেবে বা ম্যাক্সিমাম ভোটার ভোট দেবে। সেটাই হয় না। সেই জায়গাতে আমাদের এখানে 100%-এর বেশি ভোট পড়েছে। ইলেকশন কমিশনের যে মুখ্য দায়িত্বপ্রাপ্ত অফিসার যিনি রয়েছেন ত্রিপুরা রাজ্যে, চিফ ইলেকটোরাল অফিসার বা মুখ্য নির্বাচনী আধিকারিক, তিনি এই তথ্য প্রকাশের পর কোনো সাংবাদিক সম্মেলন করে জবাব দেবেন কিনা আমি জানি না। জবাব দেওয়া তো উচিত ডেফিনেটলি। আর তিনি পদত্যাগ করবেন কিনা সেটাও আমি জানি না। কেউ বলেনি এরকম কোনো দাবি কেউ তুলেছে কিনা সেটাও আমি জানি না। কিন্তু আমাদের দেশে যদি রেল অ্যাক্সিডেন্ট হয় তাহলে রেল দুর্ঘটনার জন্য রেলমন্ত্রী পদত্যাগের কথা ওঠে। বিমান দুর্ঘটনা হলে বিমান পরিবহন মন্ত্রীর আপনার সিভিল এভিয়েশন মিনিস্টারের পদত্যাগের দাবি করা হয়। কোথাও যদি আইন শৃঙ্খলার ব্যাপক অবনতি হয়, দেখা যায় যে আপনার এসপি মানে পুলিশ সুপার বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ওদেরকে সাময়িক বরখাস্ত করা হয়। এরকম অনেক ঘটনা ঘটেছে আমাদের দেশে। আর এবারে তো নির্বাচনের কাজে গাফিলতি বা কোনো রাজনৈতিক দলের সভায় অংশগ্রহণের অভিযোগে অথবা নির্বাচনের ধাঁধলি বা 2 নম্বরি করার অভিযোগে অনেক ত্রিপুরা রাজ্যে এবার অনেকজন, সংখ্যাটা প্রায় 20-র মতো বোধহয় হতে পারে, এক্সাক্ট সংখ্যাটা আমার মনে নাই, তাদেরকে এবার সাময়িক বরখাস্ত করা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে। তাহলে 100%-এর জায়গায় 109%, 104%, 5% এইরকম যদি ভোট দেওয়া হয় রাজ্যে, তাহলে এটা তো সার্বিকভাবে নির্বাচন কমিশনের ব্যর্থতা, নির্বাচনের মুখ্য নির্বাচনী আধিকারিকের ব্যর্থতা। কারণ তার নেতৃত্বেই তো পুরো ব্যবস্থাটা পরিচালিত হয়। তো যদি গ্রাউন্ড লেভেলে কোনো আধিকারিক যদি তার দায়িত্ব পালনে ব্যর্থ হয় এবং তার জন্য যদি তাকে শাস্তি, সাময়িক বরখাস্ত তো এক ধরনের শাস্তি, তাকে যদি পেতে হয়, তাহলে সার্বিক যে রাজ্যের যে পুরো ব্যবস্থাটার যিনি অধিকারী তারও তো ব্যর্থতা। এটা তিনি তো ব্যর্থ হয়েছেন, এটা প্রমাণিত হয়েছে। যদি সংবাদ মাধ্যমের সংবাদকে সত্য বলে ধরে নেই তাহলে তিনি ব্যর্থ হয়েছেন। আরও ব্যর্থ না শুধু এটা, এই যে 9% বেশি ভোট পড়েছে, এরা কারা? এরা ভারতবর্ষের নাগরিক না ভারতবর্ষের বাইরে থেকে এসেছে? এরা জীবিত মানুষ না মারা যাওয়ার পরে এসে ভোট দিয়েছে? এদের জন্ম হয়েছিল না জন্মের আগে এসে ভোট দিয়েছে? এই প্রশ্নগুলো তো সাংঘাতিক প্রশ্ন, এগুলি সাংঘাতিক ঘটনা। এটা একটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য, একটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য, যে রাষ্ট্রের সংবিধান অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা চলে, যে রাষ্ট্রের সংবিধান নির্ধারণ করে দিয়েছে কারা ভোট দিতে পারবে, সেই জায়গাতে এর বাইরে যদি নির্দিষ্ট ভোটার তালিকায় লিপিবদ্ধ নামের বাইরে যদি কেউ ভোট দিতে পারে, তাহলে তার দায় তো কাউকে না কাউকে নিতে হবে। এই দায় তো রাজনৈতিক নেতাদের দিয়ে লাভ নেই, তারা তো তাদের মতন করবেই, তারা সুযোগ পেলে করবেই। তাদের সুযোগটা কে দিয়েছে? যদি কোনো রাজনৈতিক দলের কর্মীরা এসে ছাপ্পা ভোট দিয়ে থাকে, তাদেরকে এই ছাপ্পা ভোট দেওয়ার সুবিধাটা কে করে দিয়েছে? নির্বাচন কমিশন করে দিয়েছে। তাহলে নির্বাচন কমিশনকে তার দায় নিতে হবে। দায় তো কাউকে না কাউকে নিতেই হয়, কেউ তো এড়াতে পারে না। কারণ কেউ সংবিধানের ঊর্ধ্বে না, কেউ গণতান্ত্রিক ব্যবস্থার ঊর্ধ্বে না, কেউ নির্বাচনী যে রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট তার ঊর্ধ্বে না। আমাদের দেশের যে আইনি ব্যবস্থা তার ঊর্ধ্বে তো কেউ না, নির্বাচন কমিশনারও না, মুখ্য নির্বাচনী অধিকারীও না। তাহলে এই দায়িত্ব নিয়ে কেউ পদত্যাগ করবেন কিনা আমি জানি না। তবে এই ভিডিওর মাধ্যমে আমি প্রশ্নটা রাখলাম, মুখ্য নির্বাচনী আধিকারিক যদি সাংবাদিক সম্মেলন করেন তাহলে আশা করি যে এই প্রশ্নের উত্তরও তিনি দেবেন। কারণ একজন নাগরিক হিসাবে এই প্রশ্ন তোলার অধিকার প্রত্যেকের রয়েছে। এটা রাজ্যের জন্য স্বাস্থ্যকর না, দেশের জন্য শুভকর না। এই জিনিসগুলো এড়ানো দরকার। রাজ্যকে এই অবস্থা থেকে, এই যে বিষয়গুলো, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। কারণ যদি সামনের দিকে এগোতে হয় তাহলে যে সমস্ত রোগ জীবাণু রয়েছে সেগুলিকে ধীরে ধীরে সেগুলি থেকে মুক্ত হতে হবে। আর মুক্ত করার দায়িত্ব তাদের, যারা নির্বাচনে
ব্যবস্থার পরিচালনার দায়িত্ব রয়েছেন, যারা প্রশাসনের এবং সরকারের পরিচালনার দায়িত্বে রয়েছেন, তারা যদি তাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হন, তাহলে তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। আশা করি না কেউ এটা চাইবে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। দলমত নির্বিশেষে সমস্ত সংকীর্ণ রাজনীতির ঊর্ধ্বে উঠে মন্তব্য দেবেন। ভালো থাকবেন সবাই। জয় হিন্দ, বন্দে মাতরম।